চাইলে আপনারা যদি কেউ এখন পড়তে পারেন করেন, এটা সমস্যা নেই। 1 মিনিট। হ্যালো, আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? আপনারা কয়েকজন একটু রেসপন্স করেন। Yes, ma'am. Yes, ma'am. এখন ঠিকঠাক শোনা যায়? Yes, ma'am. তাওসিফ আহমেদ, Yes, ma'am. ওকে। আর দুইজনকে জিজ্ঞেস করবো, প্রীতম দত্ত, Yes, ma'am. ওকে, উৎস, জি মিস শোনা হচ্ছে। ওকে গুড। তাহলে আমরা এখন পড়াশোনা শুরু করি। আচ্ছা, তার আগে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিল 21, হ্যাঁ, কিন্তু আপনারা তো গুগল ফর্মটা ফিল আপ করেছেন দেখলাম 19, তার মধ্যে কিছু অ্যাবসেন্ট ছিলেন। হ্যাঁ, গুগল ফর্মটা একটু ফিল আপ করে ফেলবেন, কারণ কি তাহলে আমার ট্র্যাক রাখতে সুবিধা হয়। যেমন আজকে আমি অ্যাটেন্ডেন্স ওখানেই নিব, ঠিক আছে? আপনাদের এই এডিটর মোডটা যে আমি অফ করে দিব, তো যারা যারা লাস্ট ক্লাসে ছিলেন তারা কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। স্ক্রিন দেখা যায় সবাই? দেখতে পাচ্ছেন স্ক্রিন? ইয়েস মিস। এইটুকু রেসপন্স তো করতে হবে, এইটুকু রেসপন্স না করলে তো ক্লাস আগানো যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে লেকচার 2তে যেটা দেখেছিলাম যে হচ্ছে আমাদের কি যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমাদের ইনিশিয়ালি কি হয়, লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে ইনক্রিজ করে, দেন মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে একটা লেভেল পর্যন্ত কনস্ট্যান্ট থাকে, দেন আবার ডিক্রিজ করা শুরু করে। হ্যাঁ, এবং যে পয়েন্টটা থেকে আমরা ধরে নেই যে হচ্ছে ম্যাক্সিমাম গেইনের হাফ থাকে, সেটাকে আমরা বলি কি হাফ পাওয়ার পয়েন্ট। সো এটাকে বলি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আর যে ফ্রিকোয়েন্সিতে আবার হাফ পাওয়ার পয়েন্ট পাই অথবা হচ্ছে ম্যাক্সিমাম গেইনের 1/√2 টাইমস পাই, সেটাকে আমরা বলি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এগুলো বেসিক জিনিসপত্র আমরা লাস্ট ক্লাসে রিকল করেছিলাম। তারপরে এসি, এই যে কমন এমিটার যে অ্যাম্পলিফায়ার সার্কিটটা, সেখানে 3 ধরনের ক্যাপাসিটর থাকে, 2 ধরনের ক্যাপাসিটর থাকে, একটা হচ্ছে ইন্টারনাল ক্যাপাসিটর আর একটা হচ্ছে এক্সটার্নাল ক্যাপাসিটর। এক্সটার্নাল ক্যাপাসিটর কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা নিজেরা ইনপুট দিতে পারি, যেমন হচ্ছে এখানে ইনপুট ক্যাপাসিটর বা হচ্ছে এখানে ইনপুট ক্যাপাসিটর, আউটপুট ক্যাপাসিটর থাকে, আর হচ্ছে কাপলিং ক্যাপাসিটর থাকে। এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যাপাসিটর। কিন্তু আরো আরো এক ধরনের ক্যাপাসিটেন্স থাকে যেগুলো কি উইদিন দ্য ডায়োড, উইদিন দ্য ট্রানজিস্টর ফর্ম হয়। যেমন হচ্ছে আমাদের এটা যদি ট্রানজিস্টর স্ট্রাকচার হয়, ওখানে কি থাকে, একটা বেস কালেক্টরের মধ্যে আমাদের ক্যাপাসিটর ফর্ম হয়, আর এখানে বেস এমিটারের মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম হয়। তো এগুলো ইন্টারনাল ক্যাপাসিটর, এগুলার ক্যাপাসিটেন্স খুবই কম থাকে, পিকো ফ্যারাড রেঞ্জ অথবা হচ্ছে 10⁻⁻12 ফ্যারাডের মতো। তো সে কারণে কি হয়, লো ফ্রিকোয়েন্সিতে এদের ইম্পিডেন্সটা খুবই হাই থাকে, এরা ওপেন সার্কিটের মতো বিহেভ করে। আচ্ছা, আর কিন্তু আমরা যদি ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি ইনক্রিজ করে ফেলি, তখন কি হয়, এই যে লাস্ট ক্লাসে ক্যালকুলেশনটা আমরা দেখেছি যে হচ্ছে যদি ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে তখন ওরা আর এত বেশি হাই ইম্পিডেন্স থাকে না, ওরা কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। আচ্ছা, ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে লাস্টলি যে হচ্ছে এই যে 3টা ক্যাপাসিটর, এক্সটার্নাল ক্যাপাসিটর, ইনপুট, বাইপাস আর আউটপুট কাপলিং ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরগুলোর কারণে কিভাবে আমাদের গেইনটা এফেক্টেড হয়, এবং আমরা দেখেছিলাম যে লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে আমাদের হচ্ছে এই 3টা ক্যাপাসিটরে কি করতে চাই, গেইনটাকে লো রাখতে চাই। আমরা যত যত আস্তে আস্তে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করি, আমাদের গেইনটা তত বেশি কি হয়, যত হচ্ছে ফ্রিকোয়েন্সিটা এদিকে যদি ফ্রিকোয়েন্সি থাকে, যত হচ্ছে আমাদের কি হয়, ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করে, গেইনটা আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে। হ্যাঁ, এই বিহেভিয়ারটা আমরা লাস্ট দেখে শেষ করেছিলাম। আচ্ছা, এবং আমরা এটা দেখেছিলাম যে হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সিতে এক্সটার্নাল ক্যাপাসিটরগুলো অ্যাক্টিভেটেড থাকে, আর হাই ফ্রিকোয়েন্সিতে ইন্টারনাল ক্যাপাসিটেন্সগুলো অ্যাক্টিভেটেড থাকে। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত এই 3টা ক্যাপাসিটরের বিহেভিয়ার দেখে আমরা লাস্টে শেষ করেছি। আচ্ছা, এখন আমরা লেকচার 3তে দেখি।
লাস্ট ক্লাসে আমরা তিনটা ক্যাপাসিটর ইফেক্ট দেখেছিলাম, বাইপাস ক্যাপাসিটর, ইনপুট ক্যাপাসিটর আর হচ্ছে আউটপুট ক্যাপাসিটর। ইনপুট আউটপুট দুটো হচ্ছে আমাদের কাপলিং ক্যাপাসিটর। তো এখানে আমরা দেখলাম যে ফর দ্য বাইপাস ক্যাপাসিটর আমাদের কি হয়, গেইনটা খুবই ফাস্ট ফল করে। যেমন হচ্ছে যদি আমরা জাস্ট এখানে যদি 1 2 3 তিনটা গ্রাফ কনসিডার করি, দেখা যাবে যে হচ্ছে এমিটারের জন্য এটা কি গেইন মাঝখানে একটা রিজিয়নে কনস্ট্যান্ট থাকে না, তারপরে কিন্তু কি হয়, আমরা যত ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করি আমাদের গেইনটা আস্তে আস্তে কমতে থাকে। এবং সব থেকে বেশি ইফেক্ট ফেলে হচ্ছে কমন এমিটার, এমিটার বাইপাস যে ক্যাপাসিটরটা থাকে ওইটা। কারণ হচ্ছে কি আমাদের ভিই যেটা ভোল্টেজ ড্রপ, এটা খুবই, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ভিবিই তুলনায় বেশি থাকে। তো যেহেতু ভিইটা ভোল্টেজ, এমিটার ভোল্টেজটা অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই আমাদের কি হয় ক্যাপাসিটর অ্যাক্রসে যে আমাদের ইম্পিডেন্সটা ওইটা খুবই বেশি ইফেক্ট ফেলে, বিকজ তারা তো প্যারালালে থাকে, তাই না? এখানে কি আমাদের আরই যদি থাকে, আরইর অ্যাক্রসে প্যারালাল কি আমাদের এমিটার ক্যাপাসিটরটা থাকে। সো ভি এর ভ্যালুটা যেহেতু অনেক বেশি, তো এটার অ্যাক্রসে যে প্যারালাল রেজিস্ট্যান্সটা থাকে বা ক্যাপাসিটরের অ্যাক্রসে রেজিস্ট্যান্স, এটাও কি অনেক বেশি হাই থাকে, বা এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও বেশি থাকে, এই কারণে এটার ইফেক্টটাও বেশি থাকে। হ্যাঁ, এগুলো হয়তো আপনাদের আসলে শর্ট কোয়েশ্চেন আসতে পারে 1 2 মার্কের, বা আমি কুইজে চাইলে দিতে পারি এই ধরনের শর্ট কোয়েশ্চেনগুলো। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস পড়বো, রোল অফ রেট। রোল অফ রেটটা কি? লাস্ট দিন আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস পড়েছি, যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে কি হয়, আমাদের গেইনটা ইনিশিয়ালি ইনক্রিজ করে, দেন কনস্ট্যান্ট থাকে, দেন ডিক্রিজ করে। এখন কথা হচ্ছে যে আমাদের গেইনটা এই যে ডিক্রিজ করছে, দেখেন ডিক্রিজ করার একটা স্পিড থাকে না, যেমন 1-এ খুবই ফাস্ট ফল করছে, 2-তে একটু আস্তে আস্তে ফল করছে, বাট 3-তে আরও আস্তে ফল করছে। তো এখানে যত ফাস্ট ফল করবে এটাই হচ্ছে আমাদের কি রোল অফ রেট বা রেট অফ ফলিং অফ দ্য গেইন। যেমন এখানে কি বলছি তাহলে, রোল অফ রেটটা কি, হাউ শার্পলি দ্য গেইন ডিক্রিজেস। তার মানে এখানে কি হচ্ছে যে কে কত বেশি শার্পলি এই গেইনটা ডিক্রিজ করছে। যেহেতু 1-এ সব থেকে বেশি শার্পলি ডিক্রিজ করে, এই জন্য 1-এর রোল অফ রেটটা ম্যাক্সিমাম, 2-এর রোল অফ রেটটা আরেকটু কম, অ্যান্ড ফাইনালি আমাদের 3-এর রোল অফ রেটটা আরো কম। হ্যাঁ, তাহলে এখানে এটাই দেখতে পাচ্ছি যে কার্ভ 1-এ সব থেকে বেশি, দেন কার্ভ 2, দেন কার্ভ 3। রোল অফ রেটটা কি ক্লিয়ার? স্লোপের মতো। Yes, miss. ওকে, এখন এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল যে কমন এমিটার কনফিগারেশন হ্যাজ এ হায়ার রোল অফ রেট কম্পেয়ার্ড টু দ্য কমন বেস এন্ড কমন কালেক্টর কনফিগারেশন, হোয়াই? আচ্ছা, একটু আগে তো দেখলাম যে কমন, এই যে যেটা বললাম না যে গেইনটাকে অনেক ফাস্ট ফল করে ইন কেস অফ দ্য কমন এমিটার বা এমিটার বাইপাস হচ্ছে কনফিগারেশন। সিমিলারলি এখন নেক্সট কোয়েশ্চেন কি, যে আমাদের 3 ধরনের কনফিগারেশন পসিবল, কমন এমিটার, কমন বেস আর কমন কালেক্টর। এখন কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে আর কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে রোল অফটা একটু স্লো হয়, তার মানে আমাদের যে গেইনটা কনস্ট্যান্ট ছিল সেটা আস্তে আস্তে ফল করে। কিন্তু কমন এমিটারের ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে আমাদের খুবই ফাস্ট ফল করে। এটা কেন? এটার অ্যান্সার হচ্ছে যে আমাদের যে বাইপাস ক্যাপাসিটরটা শুধুমাত্র কমন এমিটার কনফিগারেশন ইউজ করা হয়। আমাদের যে কমন বেস বা কমন কালেক্টর কনফিগারেশন আছে, ওইখানে হচ্ছে আমাদের বাইপাস ক্যাপাসিটরটা ইউজ করা হয় না। আপনারা কি বুঝতে পারছেন? Yes, ma'am. Yes, আসলে ma'am. প্রবলেম কি, যে বোর্ডে যেভাবে লিখে লিখে বোঝানো যায়, আপনারা তো দেখেছেন আমি কিভাবে ক্লাস নিই, এখন অনলাইনে আসলে পসিবল না। হ্যাঁ, আর আচ্ছা, আমি নেক্সট দিন থেকে গ্রাফিক্স ট্যাবটা ইউজ করব। হ্যাঁ, তাহলে মনে হয় একটু লিখে পড়লে আমার নিজেরই কমফোর্টেবল ফিল হয়, কারণ এভাবে না লিখে বোঝানো যায় না। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে কি হয়, আমাদের কমন এমিটার কনফিগারেশনে শুধুমাত্র বাইপাস ক্যাপাসিটরটা ইউজ করা হয়। অন্য যে দুইটা কনফিগারেশন আছে, কমন কালেক্টর আর কমন বেস, সেখানে আমরা কোনো বাইপাস ক্যাপাসিটর ইউজ করি না। তো যেহেতু বাকি দুইটা ক্ষেত্রে আমাদের বাইপাস ক্যাপাসিটর ইউজ হচ্ছে না, সেক্ষেত্রে কি আমাদের রোল অফটা অনেক স্লো হয়। কারণ আমরা অলরেডি এখানে দেখে এসেছি যে অ্যামং দ্য 3 এক্সটার্নাল ক্যাপাসিটরস, আমাদের যে এমিটার বাইপাস ক্যাপাসিটরটা, এটার ইফেক্ট সব থেকে বেশি ইন ইনক্রিজিং দ্য রোল অফ রেট। ঠিক আছে? তো এটার ক্ষেত্রেও কি হয়, যেহেতু ইমিটার ক্যাপাসিটরটা থাকে, এই কারণে কি হয়, এটার ক্ষেত্রে রোল অফ রেটটা শার্প হবে অনেক বেশি, এবং এই কারণে কমন এমিটার কনফিগারেশনে হায়ার রোল অফ রেট থাকে। এবং গ্রাফটা দেখতে কেমন হয় আমরা একটু দেখি। এটা যদি আমাদের একটা কমন এমিটার কনফিগারেশন হয়, এটাকে খুবই অ্যাব্রাপ্টলি ফল করে যাচ্ছে, বাট কমন বেস বা কমন কালেক্টরে আস্তে আস্তে ফল করে। হ্যাঁ, আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে যদি গ্রাফটা আরেকভাবে দেখি, এখানে আমাদের গেইন আছে, এটা হচ্ছে আমাদের গেইন, সবগুলাতে তো সেম, এই কারণে আর লেখা হয় নাই। এখানে গেইনকে আমরা ক্লাসে এ ভি দ্বারা রিপ্রেজেন্ট করতাম।
এটা হচ্ছে আমাদের গেইন আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো তার মানে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে যেটা শার্প কার্ভ আছে, এই কার্ভটা কি শো করে, এটা হচ্ছে আমাদের একটা কমন এমিটার কনফিগারেশনের ফ্রিকোয়েন্সি রেসপন্স। আর এই যে বড় কার্ভটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কমন বেস অথবা কমন কালেক্টর, মোটামুটি সেমই হয়, একটু সামান্য ডিফারেন্স থাকে, বাট আপাতত ধরে নেই সেম, যে কমন বেস আর কমন কালেক্টরের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমাদের এখানে এরকম আসে। তো এখন দেখা যাচ্ছে যে দুইটার গেইনই সেম, কিন্তু কমন এমিটারটাতে খুবই ফাস্ট রোল অফ হচ্ছে। রোল অফ তো আমরা সবাই ক্লিয়ার, তাই না? Yes, miss. আচ্ছা, রোল অফ যেহেতু ক্লিয়ার, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কমন এমিটার কনফিগারেশনে খুবই ফাস্ট রোল অফ হচ্ছে, বা রোল অফ রেটটা সব থেকে বেশি। আর কমন বেস বা কমন কালেক্টরে রোল অফটা একটু আস্তে আস্তে হচ্ছে। এখন আস্তে আস্তে হওয়ার ফলে যেটা হচ্ছে, এই যে যেটা বলছিলাম যে কমন এমিটারে বেশি, কমন কালেক্টরের কমন বেসে কম। তো আস্তে আস্তে হওয়ার ফলে যেটা হচ্ছে যে ব্যান্ডউইথ তো আমরা বুঝি, তাই না, যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটা যেটা এই দুটার যে ডিফারেন্স, সেটাই আমাদের ব্যান্ডউইথ। তো কমন বেস আর কমন কালেক্টর কনফিগারেশনে কি হয়, এখানে হচ্ছে আমাদের রোল অফ রেটটা যেহেতু কম, এখানে ব্যান্ডউইথটা বেড়ে যায়। কারণ কি, অনেক জায়গা জুড়ে সে আস্তে আস্তে রোল অফ হচ্ছে, এবং এই হাফ পাওয়ার পয়েন্টটা মোটামুটি এখানে পাই। তো এই দুটাতে আবার আমাদের ব্যান্ডউইথ বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আমাদের লো ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসটা শেষ। হ্যাঁ, লো ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস আমরা কি দেখলাম, যে ইনিশিয়ালি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি যখন অনেক কম, আগের ফিগারটাই যাই, যেমন এখানে যেতে পারি, যে ইনিশিয়ালি আমরা দেখলাম যে আমাদের যখন ফ্রিকোয়েন্সিটা অনেক কম, তখন আমাদের গেইনটা অনেক কম। কেন কম, এটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি, যে এই কারণে কম থাকে, তিনটা ক্যাপাসিটর ইফেক্ট ফেলে তিন ভাবে, এবং তিনটাই কি করে, এমন ভাবে ইফেক্ট ফেলে যাতে হচ্ছে আমাদের গেইনটা কম থাকে। আস্তে আস্তে যখন আমরা ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করি, তখন কি হয়, আমাদের গেইনটা ইনক্রিজ করতে থাকে, এবং একটা পর্যায়ে গিয়ে যখন আমাদের ওই ক্যাপাসিটর গুলো শর্ট হয়ে যায়, তাই না, আমরা হচ্ছে এই যে তিনটা ক্যাপাসিটর ইফেক্টের কারণেই তো গেইনটা কম থাকে, আস্তে আস্তে গেইনটা ইনক্রিজ করে। তারপর যখন তিনটা ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, তখন কি থাকে, কিছুক্ষণ আর কোনো সমস্যা থাকে না, যে ওরা তো অলরেডি শর্টেড, তখন সার্কিটটা দেখতে এরকম হয়। যে আমাদের কি থাকে, এই ক্যাপাসিটর গুলা, যতগুলো আমাদের এক্সটার্নাল ক্যাপাসিটর ছিল সবগুলো শর্টেড থাকে। তো এই জায়গাটাতে আর কোনো প্রবলেম নাই, আমাদের গেইনটা কনস্ট্যান্ট থাকে। বাট আফটার আ সার্টেন রেঞ্জ, আমরা যদি হচ্ছে কি করতে পারি, ফ্রিকোয়েন্সিটাকে ইনক্রিজ করা শুরু করি আরো বেশি, যেমন মেগা হার্টজ রেঞ্জে বা এরও বেশি গিগা হার্টজ রেঞ্জে, তখন যেটা হয়, তখন হচ্ছে আমাদের সিগন্যালটা, বা হচ্ছে ওই ইন্টারনাল যে ক্যাপাসিটর গুলো ছিল, সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তার মানে এই রিজিয়নটাতে আমাদের কিন্তু কোনো অ্যাক্টিভ ক্যাপাসিটর নাই, এখানে ক্যাপাসিটর গুলো অ্যাক্টিভ হয়ে যায়, এখানে এসে ইন্টারনাল ক্যাপাসিটর গুলো অ্যাক্টিভ হয়ে যায়। তো এই কারণে কি হয়, আমাদের গেইনটা আবার ডিক্রিজ করা শুরু করে। তো এই জিনিসটাই এখন আমরা দেখবো, হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে কি হয় আমাদের। আচ্ছা, তাহলে যদি একটু সামারি করি, আমাদের লো ফ্রিকোয়েন্সি রেঞ্জে কি হয়। লো ফ্রিকোয়েন্সিতে এক্সটার্নাল ক্যাপাসিটরস অ্যাক্টিভ, মিড ফ্রিকোয়েন্সিতে কি হয় আমাদের, মিড ফ্রিকোয়েন্সিতে দুইটাই ইনঅ্যাক্টিভ থাকে। হ্যাঁ, এই দুইটা ইনঅ্যাক্টিভ থাকে, এই কারণে কি করি, আমরা একটা কনস্ট্যান্ট গেইন পাই। আর হাই ফ্রিকোয়েন্সিতে কি হয়, হাই ফ্রিকোয়েন্সিতে এক্সটার্নাল ক্যাপাসিটর গুলো ইনঅ্যাক্টিভ থাকে, বাট আমাদের ইন্টারনাল ক্যাপাসিটর গুলো অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ বলতে বোঝায় কি, অ্যাক্টিভ মানে হচ্ছে আমাদের ইন্টারনাল ইন্টারনাল ক্যাপাসিটরের অ্যাক্টিভ মানে হচ্ছে আমাদের ওরা শর্ট হয়ে যাবে, আর ইনঅ্যাক্টিভ মানে ওপেন থাকবে।
আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারছি যে কেন হচ্ছে ওপেন বা শর্ট হয়? এটা কিন্তু লাস্ট ক্লাসে আমি বুঝিয়ে এসেছি। বোঝা যাচ্ছে? Yes, ma'am. এখন কেউ একজন এসেছে ক্লাসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সামারি, হ্যাঁ, যে তিনটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে কোন ক্যাপাসিটর গুলো আমাদের অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ মানে হচ্ছে এক্সটার্নাল যে ক্যাপাসিটর গুলা, এগুলো অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে এরা ওপেন থাকা, বা ওপেন থাকা বলতে রেজিস্ট্যান্স থাকা। হ্যাঁ, অ্যাক্টিভ আসলে ওপেন বলা যায় না ওইভাবে। আচ্ছা, ওপেন বলতে কি এটা রেজিস্ট্যান্স থাকে। হ্যাঁ, চাইলে শর্ট কনসিডার করতে পারি না, নট শর্ট, ওপেন থাকে, শর্ট হয়ে যায়, ঠিক আছে। ইন্টারনাল যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন এটা হচ্ছে কি নট ওপেন হয়ে যায়। আচ্ছা, তো এটুকু আমাদের ক্লিয়ার সবার? Yes, ma'am. ওকে, আপনারা কিন্তু কোশ্চেন করবেন হ্যাঁ না বুঝলে, কারণ অফলাইন ক্লাস যেভাবে বোঝা পসিবল, এখানে বোঝাটা একটু টাফ, আমি বুঝি। কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা যদি না বোঝেন তাহলে আপনারা এক্সামে লিখবেন কিভাবে? আর ম্যাম ওপেন শর্টটা একটু আরেকবার বলা যাবে? শিওর। আচ্ছা, আমরা একটু আগে দেখেছিলাম যে যখন আমাদের লো ফ্রিকোয়েন্সি থাকে, লো ফ্রিকোয়েন্সিতে কি হয়, আমাদের এই ক্যাপাসিটর গুলাতে ইম্পিডেন্স অনেক বেশি থাকে, বিকজ হচ্ছে 1/2 পাই এফসি, ফ্রিকোয়েন্সি যত কম ইম্পিডেন্স তত বেশি। তো ইম্পিডেন্স যখন বেশি হয় আমরা কি চাইলে এদেরকে শর্ট কনসিডার করতে পারি? পারি না, তাই না? তার মানে লো ফ্রিকোয়েন্সিতে কি হয়, এদের একটা রেজিস্ট্যান্স থাকে, কিন্তু এদের রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকে। সরি, হ্যাঁ, অনেক বেশি থাকে। এই কারণে ওরা কি ওপেনের মতো বিহেভ করে, মনে হয় ওরা নাই। এটা লাস্ট ক্লাসে কিন্তু বুঝিয়ে এসেছি আমি। আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? ছিলাম ম্যাম, একটু পরে আসছিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তো এটা আমরা একটু পরে আরো ডিটেইলসে দেখবো, হ্যাঁ। তো কি হয়, আমাদের এই যে ক্যাপাসিটর গুলো থাকে, এই ক্যাপাসিটর গুলো হচ্ছে কি থাকে, ইনিশিয়ালি ওপেন থাকে আর এদের একটা রেজিস্ট্যান্স থাকে, সো এরা আরো শর্ট থাকে না। আমরা চাই কি, আমরা চাই হচ্ছে এক্সটার্নাল ক্যাপাসিটর গুলো যেন শর্ট থাকে, তাহলে কি কোনো এখানে কোনো গ্যাঞ্জাম নাই রাস্তায়। আর এই যে ইন্টারনাল ক্যাপাসিটেন্স গুলো এরা যেন ওপেন থাকে, তাহলে কি এরা ওপেন থাকলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে না? এরা ওপেন থাকলে তো এরকম হয়ে যাবে সার্কিটটা। তো এটা না থাকলে তো সুবিধা, কারণ কারেন্টটা এই দিক দিয়ে পাস করবে, তখন আমার ট্রানজিস্টর দিয়ে বেশি, তাই না? তো এটাই বললাম যে লো ফ্রিকোয়েন্সি রেঞ্জে কি হয়, আমাদের এই ক্যাপাসিটর গুলা আমরা চাইলেও শর্ট করতে পারি না, যেটা আমরা চাই। তার মানে কি, এরা অ্যাক্টিভ থাকে মানে এরা শর্ট করা পসিবল হয় না। সিমিলারলি হাই ফ্রিকোয়েন্সিতে কি হয়, হাই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে আমাদের এদেরকে তো আমরা ওপেন চাই, এরা আর তখন ওপেন থাকে না, ওরা শর্ট হয়ে যায় হাই ফ্রিকোয়েন্সিতে। হ্যাঁ, কেন হয় এটা আমরা এখন একটু ডিটেইলসে দেখবো। তো এটুকু তো কনফার্ম যে লো ফ্রিকোয়েন্সিতে আমাদের হচ্ছে এদের ইম্পিডেন্স অনেক বেশি থাকে, এদের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, এদেরকে আমরা রেজিস্টরের মতো কম্পেয়ার করতে পারি। যেমন এদেরকে আমরা ধরে নিই যে এদের হচ্ছে আমরা একটা এক্সআরসি একটা আছে, যেহেতু ফ্রিকোয়েন্সি কম রেজিস্ট্যান্স বেশি। কিন্তু যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করে, এট হাই ফ্রিকোয়েন্সি আমাদের ফ্রিকোয়েন্সি অথবা এফটা অথবা ওমেগাটা ইনক্রিজ করে, তাহলে এক্সটা কি হয়ে যাবে, ডিক্রিজ করবে, ইম্পিডেন্সটা অনেক কমে যায়। তো এটা যখন ডিক্রিজ করে তখন আমরা এগুলোকে চাইলে শর্ট কনসিডার করতে পারি। হ্যাঁ, এবং এখানে একটা দেখি যে অ্যাজ দ্য এক্সটার্নাল ক্যাপাসিটরস, এক্সটার্নাল কারা, সি ইনপুট, আউটপুট, আর হচ্ছে ইমিটার বাইপাস ক্যাপাসিটর, আর ইন দ্য রেঞ্জ অফ মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্স। এবং ইম্পিডেন্সটা কি অনেক কম থাকে, কিভাবে থাকে, এখানে 1/2 পাই এফসি। তো আমি এখানে, ম্যাম একটা কোশ্চেন ছিল হ্যাঁ শিওর, যে ইন্টারনাল ক্যাপাসিটেন্স যদি শর্ট হয় তাহলে কি গেইন কমে যাবে? এক্স্যাক্টলি গেইন কমে যাবে। কেন? কারণ হচ্ছে আমাদের এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করছিল, কারেন্টটা কি আমরা চাই ট্রানজিস্টর দিয়ে ফ্লো করুক পুরোটা, হ্যাঁ। কিন্তু তখন যেটা হয় যে ট্রানজিস্টর দিয়ে ফ্লো না করে এখানকার যে কারেন্টটা, এই কারেন্টটা এদিক দিয়ে বাইপাস হয়ে চলে আসে। ফলে কি হয়, আমাদের এই জায়গাটার একটা হচ্ছে যে ড্রপ, যেটা আমরা আউটপুটে পাচ্ছিলাম, এটা আমরা পাই না, গেইনটা কমতে থাকে। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। ওকে। তো যেটা হয় যে আমাদের কি, যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি থাকে, ইম্পিডেন্স অনেক কম থাকে, কিরকম কম থাকে,
আমরা বলেছি যে আমাদের এক্সটার্নাল ক্যাপাসিট্যান্স গুলো সাধারণত হচ্ছে এক্সটার্নাল ক্যাপাসিটর সাধারণত মাইক্রো ফ্যারাড রেঞ্জে থাকে। হ্যাঁ, তো মাইক্রো ফ্যারাড রেঞ্জের ফ্রিকোয়েন্সি ধরে নিলাম যে হচ্ছে 1 কিলোহার্টজ। 1 কিলোহার্টজ লোই কনসিডার করা যায়। হ্যাঁ, তখন কিন্তু দেখেন ইম্পিডেন্সটা কত থাকে, 10⁻³ ওহমের মতো থাকে এই যে এই জায়গাটাতে। তো 10⁻³ ওহম বা 1 কিলো ওহম কিন্তু আমরা চাইলেও নেগলেক্ট করতে পারি না। 1 কিলো ওহম বেশ বড় একটা রেজিস্ট্যান্স, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি না, এটা আমাদের কনসিডার করতে হবে। সো লো ফ্রিকোয়েন্সিতে এদেরকে কনসিডার করতে হয়, অথবা এরা কি থাকে আমাদের অ্যাক্টিভ থাকে, অর্থাৎ এরা শর্ট থাকে না। ক্লিয়ার এটা নাকি আরেকবার বলবো? ম্যাম আরেকবার একটু। আচ্ছা, যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা কম থাকে ইনিশিয়ালি, লো ফ্রিকোয়েন্সিতে, ফ্রিকোয়েন্সি ধরে নিলাম যে 1 কিলোহার্টজের মতো, কারণ আমরা মেগা গিগাহার্টজ নিয়ে কথা বলবো একটু পরে। তো যখন আমাদের লো ফ্রিকোয়েন্সি থাকে 1 কিলোহার্টজের মতো, আর ক্যাপাসিটেন্সটা সাধারণত মাইক্রোফ্যারাড রেঞ্জে থাকে, তো এদেরকে যখন আমরা মাল্টিপ্লাই করি তখন রেজিস্ট্যান্সটা মোটামুটি কিরকম হয়, 10⁻³ তো উপরে গেলে +3 হয়ে যাবে। সো মোটামুটি কিলো ওহম রেঞ্জে হয় একটা রেজিস্ট্যান্স লো ফ্রিকোয়েন্সি অবস্থায়। এটুকু বুঝলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে কি হয়, কিলো ওহম যেহেতু রেঞ্জে রেজিস্ট্যান্সটা হয়, এদেরকে চাইলেও আমরা ইগনোর করতে পারি না, অর্থাৎ এইটার অ্যাক্রসে তখন আমি মোটামুটি 1 কিলো ওহম রেজিস্ট্যান্স কনসিডার করব। কিন্তু যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা আমরা ইনক্রিজ করি তখন কি হয়, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করলেও এটা ধরে নিলাম যে মেগাহার্টজে চলে গিয়েছি আমরা, তখন কি হয় 10⁻6 আর 10⁻⁻6, তো এটা তো 1 হয়ে যায়, তাই না? 10⁻0 ভ্যালু কত? 1। এটা তো সবাই জানি নাকি, 10⁻0 ভ্যালু কত? 1 ম্যাম। 1। তাহলে কি হয়, এই 1টা কি পাই আমরা এখানে 1 ওহম আকারে পাই। সো 1 ওহম অনেক কম রেজিস্ট্যান্স, তো মোটামুটি আমরা এই জায়গাটাতে চিন্তা করতে পারি যে এখানে রেজিস্ট্যান্স নাই, এটা শর্ট। ডিফারেন্সটা বোঝা গেল? লো ফ্রিকোয়েন্সিতে এই জায়গায় আমার 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স কনসিডার করা লাগছিল, কারণ হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ইম্পিডেন্সটা বেশি। কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে কি করতে পারি, এটা শর্ট কনসিডার করতে পারি। এটা বুঝলাম সবাই? 2-3 জন বললেও হবে, দেখি এখন আমি নাম দিই। ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা। তারপরে কি হলো, যে এটা সব ক্যাপাসিটরের ক্ষেত্রেই সেম। হ্যাঁ, এক্সটার্নাল ক্যাপাসিটর গুলো যে যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি বেড়ে যায় তখন আমাদের ইম্পিডেন্সটা ভেরি লেস হয়ে যায়, তো ক্যান বি কনসিডার্ড শর্ট। শর্ট অবস্থায় আমরা চাইলে কি করতে পারি, সার্কিট আরেকবার দেখি তাহলে। বেসিক্যালি এই সার্কিটে কোনো ডিফারেন্স নাই, পাশাপাশি রাখলে বোধহয় ভালো হয়, তাই না? আচ্ছা, না থাক, পুরো স্ক্রিনটা শেয়ার করে ফেলি তাহলে। আচ্ছা, সো আমাদের এটা ছিল ইনিশিয়াল ক্যাপাসিট্যান্স সার্কিটটা, যেখানে সব ধরনের ক্যাপাসিট্যান্স আছে, এবং আমরা বললাম যে হাই ফ্রিকোয়েন্সিতে দে ক্যান বি কনসিডার্ড শর্ট। সো ওই আমরা যে এক্সটার্নাল ক্যাপাসিটরগুলোকে যদি শর্ট চিন্তা করে ফেলি তখন আমাদের সার্কিটটা দেখতে হয় যে এরকম, যেখানে কোনো ইনপুট, আউটপুট এবং কাপলিং ক্যাপাসিটর নাই, সবাই শর্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে আমাদের যে ইন্টারনাল ক্যাপাসিটরগুলো থাকে, ইন্টারনাল ক্যাপাসিটরগুলো কিন্তু নো মোর রিমেইনস ওপেন। আমরা এদেরকে কি চাচ্ছিলাম এতক্ষণ? ওপেন চাচ্ছিলাম। একটু আগে যে কোয়েশ্চেন করলেন আমাকে, যে এই ক্যাপাসিটরগুলো যদি আমাদের শর্ট হয়ে যায়, আমাদের কি হয়ে যাবে, বাইপাস হয়ে যাবে ওই দিক দিয়ে কারেন্টটা, বা লিকেজের মতো বিহেভ করবে এবং আমাদের গেইনটা কমা শুরু করবে। তো হাই ফ্রিকোয়েন্সিতে এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়। সাধারণত ইন্টারনাল ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স পিকো ফ্যারাড রেঞ্জে থাকে, এটা মনে হয় আমি ক্লাসে 5-6 বার বলে ফেলেছি অলরেডি। সো এটা আপনাদের জানার কথা যে ইন্টারনাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স পিকোফ্যারাড রেঞ্জে হয়, অর্থাৎ ইম্পিডেন্স যখন বের করবো 1/2πfc, এটা কি পিকোফ্যারাড রেঞ্জে। আর হচ্ছে আমাদের সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 10⁻³ হয় তাহলে এটার ভ্যালু কত, 10⁻⁻3, উপরে গেলে 10⁻+3, সরি মাইনাস 9 আর কি, -12 +3, সো -9, উপরে গেলে +9। তার মানে এটা এগুলোর একটা রেজিস্ট্যান্স কত থাকে, 10⁻9 ওহম।
তার মানে গিগা ওহম রেঞ্জ, তো এরা খুবই হিউজ, তো এই জন্য ওদেরকে আমরা ওপেন কনসিডার করতে পারি, হ্যাঁ। কিন্তু যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি বেড়ে যায়, ফ্রিকোয়েন্সিটা ধরে নিলাম কি আমাদের এখন 10⁻৯ যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি হয়, রেজিস্ট্যান্সটা থাকে হচ্ছে 10⁻³ ওহম রেঞ্জে। 10⁻³ ওহমকে কিন্তু আমরা আর ওপেন কনসিডার করতে পারি না। তার মানে কি হয়ে যাচ্ছে, হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের এগুলা নো লঙ্গার রিমেইনস ওপেন, রাদার কি ওদের অ্যাক্রস একটা কিলো ওহম রেজিস্ট্যান্সের মতো রেজিস্ট্যান্স থাকে। এই কারণে ইন্টারনালটা আমরা এখানে বললাম যে অ্যাক্টিভ হয়ে যায় এবং ওপেন থাকে না, নট ওপেন এনিমোর। ঠিক আছে, এই যে এখানে এটা লেখা আছে, খাতা অবশ্য ডিটেলসে লিখেছি আমি যতটুকু পেরেছি, নিড টু কনসিডার করতে হবে এবং দে আর নো লঙ্গার ওপেন। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এই সার্কিটটা যেটা পেলাম মাত্র, ক্যাপাসিটর গুলো সরিয়ে এক্সটার্নাল গুলো, এটার আমরা স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকবো। ঠিক আছে, এবং এই ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের কোনো এক্সটার্নাল ক্যাপাসিটর নাই, আমাদের শুধুমাত্র ইন্টারনাল ক্যাপাসিটর গুলো আছে। ইন্টারনাল ক্যাপাসিটর কে বেজ আর কালেক্টরের মধ্যে একটা ক্যাপাসিটর, আর বেজ আর এমিটরের মধ্যে একটা ক্যাপাসিটর। আচ্ছা, লাস্ট ক্লাসে একটা কোয়েশ্চেন করেছিলাম আপনাদেরকে যে কমন এমিটার কনফিগারেশনে আমাদের ইনপুট কে হয়? ইনপুট হচ্ছে আমাদের বেজ, আর এমিটার তো কমনই, আর কালেক্টর সাইডটা আউটপুট থাকে, তাই না? তাহলে আমাদের বেসটা হচ্ছে ইনপুট আর কালেক্টরটা হচ্ছে আউটপুট, হ্যাঁ। তার মানে দ্য ক্যাপাসিটর বিটুইন দ্য বেস এন্ড দ্য কালেক্টর, এটা বেসিক্যালি ইনপুট আর আউটপুটের মধ্যে একটা ক্যাপাসিটর। এই কারণে এই সিবিসিটাকে এভাবে মাঝখানে আঁকা হয়, যাতে ওরা ইনপুট আর আউটপুটের মধ্যে লিঙ্কটা বোঝাতে পারে। ঠিক আছে, আর আর বিই যেটা, বিইটা কি, বেজ আর এমিটারের মাঝে একটা আউটপুট। এখন এমিটারটা কার সাথে কানেক্টেড থাকে, যদি যেহেতু এটা কি আমাদের এক্সটার্নাল ক্যাপাসিটরটা নাই, তার মানে কি আরেকটা টার্মিনাল আমরা গ্রাউন্ড কনসিডার করতে পারি না বিইটার? ইয়েস ম্যাম। তো যেহেতু আমাদের সিবিইটার আরেকটা টার্মিনাল গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে, এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, এইভাবে যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখানে যদিও দেখে মনে হচ্ছে এটা হচ্ছে আর এর সাথে কানেক্টেড, বাট অলরেডি তো একটা গ্রাউন্ড টার্মিনাল এখানে আছে, সো এটা আমরা গ্রাউন্ড কনসিডার করি, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে আমরা কি করব, ইনপুট সাইডটা কনসিডার যদি করি, তাহলে কি এটা হচ্ছে ইনপুট বিএস, এটা আর ইন। আচ্ছা, এগুলো আমি লাস্ট ক্লাস অনেকবার লিখেছি, তো তাই এখানে আর লেখা হয়নি। এটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে আর ইন, আর1 আর2 সিবি। আচ্ছা, গেল। এখন কনসিডারিং দ্য ইনপুট সাইড অনলি, আমরা যদি শুধু ইনপুট সাইডটা কনসিডার করি, কি থাকে আমাদের ভিএস থাকে, আর ইন থাকে, আর এই জিনিসটাকে আমরা জেড প্যারালাল কনসিডার করতে পারি, আর1 আর2 আর সিবি। আর এই পয়েন্টটাকে আমরা তাহলে বলবো হচ্ছে, এখন আর দুইটা স্ক্রিন দরকার নাই, আচ্ছা এই এটা হচ্ছে আমাদের আরএস, সরি আরএস না, আর ইন বলেছি আমরা, ভিএস আর ইনপুটটা বেসিক্যালি এটা। আর এই দুইটা মিলে আমরা কি করি, জেড প্যারালাল কনসিডার করি। আচ্ছা, এই জেড প্যারালাল মানে কি, এরা তো প্যারালাল আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে জেডপি এর, জেডপি ইকুয়ালস টু আর1 প্যারালাল আর2 প্যারালাল সিবি বা এক্সসিবি। আর1 প্যারালাল আর2, এক্সসিবি হচ্ছে কি ওই কালেক্টর আর সরি বেজ এমিটার ক্যাপাসিটর অ্যাক্রসের ইম্পিডেন্সটা। আচ্ছা, এখন এই যে সিবিটার ইফেক্ট আমরা দেখবো, লাস্ট ক্লাসে যেমন আমরা এক্সটার্নাল তিনটা ক্যাপাসিটরের ইফেক্ট দেখেছিলাম এট দ্য লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন, এখন আমরা এটা দেখব। তাহলে এখানে কি হয়, সিবি ইকুয়ালস টু কি, আমরা ভিবিটা আগে দেখি, যেখানে যদি ভোল্টেজ ডিভাইডার ইউজ করি, তাহলে ভিবিটা কি, জেড প্যারালাল অ্যাক্রস এ ভোল্টেজ, এই কারণে কি জেড প্যারালাল ডিভাইডেড বাই দুইটার এডিশন, আর ইন আর জেড প্যারালাল। এখন জেড প্যারালালের মধ্যে কি আছে, আমাদের জেড প্যারালালের মধ্যে আমাদের হচ্ছে এই ক্যাপাসিটর ইম্পিডেন্সটা আছে। তো এই ইম্পিডেন্সটা যদি অনেক লো হয়, জেড প্যারালালটা কি লো হবে না? বিকজ আলটিমেটলি এইগুলো প্যারালাল করেই তো আমাদের জেড প্যারালালটা আসে। তাহলে কি হলো যে আমাদের যখন ফ্রিকোয়েন্সিটা আমরা ইনক্রিজ করি, এই ইম্পিডেন্সটা কমতে থাকে। এই ইম্পিডেন্সটা কমলে কি হয়, জেড প্যারালালটা কমতে থাকে। জেড প্যারালালটা যখন কমে, ম্যাম জেড প্যারালালটা কিভাবে হলো? আচ্ছা জেড প্যারালালটা কিভাবে হলো, এখানে জেড প্যারালালটা কি এটা বুঝতে পেরেছেন যে এই দুইটি, জি, আর1 আর আর2 হলো প্যারালাল। হ্যাঁ সাথে ও তো প্যারালাল, তাই না? কারণ কি দুইটার কমন এন্ড আছে, এক পাশে আরেক পাশে গ্রাউন্ডেড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি। ঠিক আছে, তাহলে কি হলো, এই
এই দুইজন প্লাস ওর সাথে মিলে আমরা কি পাচ্ছি, তিনটা প্যারালাল মিলায় কি একটা জেড প্যারালাল ধরে নিচ্ছি আমরা। হুম। তো এখন যদি আমাদের এটার ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করি তখন কি হয়, এটার ইম্পিডেন্সটা কমে যায়। ইনভার্স রিলেশনশিপ, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করলে ইম্পিডেন্সটা ফল করে বা কমে যায়। ইম্পিডেন্স যেহেতু কমে যাচ্ছে তাহলে কি টোটাল যে জেড প্যারালাল ভ্যালুটা এটাও কমে যায়। ইয়েস ম্যাম। এটা যখন কমে যায়, এখানে জেডপি কমে যাওয়া মানে কি, জেডপি কমে যাওয়া মানে হচ্ছে কিন্তু আমাদের ভিবিটা কমে যাওয়া, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, ভিবিটা যদি কমে যায় তাহলে ভিবি কমে গেলে আমরা ভিবিই ভ্যালু কি জানি, ভিবি মাইনাস ভি। তো এখানে যদি ভিবিটা কমে যায় তাহলে আমাদের কি হবে, ভিবিইটাও কমে যাবে, হবে। কমে যাচ্ছে। আচ্ছা, এটা যেহেতু কমে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের ভিবিটা কমে যাচ্ছে, জিএম ভিবিও কমে যায়, কারণ জিএম তো কনস্ট্যান্ট, তাই না? জিএম আমাদের ট্রানজিস্টরে গেইন 100 200 যা থাকে ওইটাই। তো জিএম ভিবিটাও কমে যায়। জিএম ভিবি কমে যাওয়া মানে কি, এই জিনিসটা, এই কারেন্টটা, জিএম ভিবি এই কারেন্টটা, হ্যাঁ, এই কারেন্টটা যদি কমে যায় তাহলে কি আলটিমেটলি এটার অ্যাক্রসে কারেন্টটাও কমে যায়, আউটপুটের অ্যাক্রসে আউটপুটের কারেন্ট কমে যায় এবং কি আউটপুটের ভোল্টেজটা কমে যায়। এইটুকু আমাদের লাস্ট ক্লাসের মতোই কমন। হ্যাঁ, এটা লাস্ট ক্লাস যদি আমরা একটু বুঝে থাকি তাহলে এটা বুঝতে পারবো আজকে, যে জিএমভিবি কমে যায়, কারেন্ট কমে যায়, আউটপুট ভোল্টেজ কমে যায়। এন্ড আউটপুট ভোল্টেজের ফর্মুলা হচ্ছে কি ভিও বাই ভি ইন। তো ভিওটা যদি কমে যায় আমাদের অবভিয়াসলি কি হবে, এভিটা কমে যাবে। এই যে এভিটা কমে যাচ্ছে, তার মানে ইন সামারি কি, আমাদের যদি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে তাহলে আমাদের ইন্টারনাল ক্যাপাসিটেন্সটা ডিক্রিজ করে। ইন্টারনাল ক্যাপাসিটেন্স ডিক্রিজ করলে জেড প্যারালালটা কমে যায়। জেড প্যারালাল কমে গেলে ভিবিটা কমে যায়। ভিবি কমে গেলে আবার ভিবিইটা কমে যায়। ভিবি কমে গেলে জিএম ভিবি কমে যায়। জিএম ভিবি কমে গেলে ভি আউটপুট কমে যায়, আর কি এবিটা কমে যায়। ঠিক আছে, বুঝলাম এটা সবাই? জি মিস। ওকে, এখন আরেকটা ক্যাপাসিটর আছে আমাদের। তার মানে এই ক্যাপাসিটরটা কি করছে, ওর কাজ হচ্ছে আমাদের যত ফ্রিকোয়েন্সি বাড়বে গেইনটা কমায় ফেলা। আরেকটা ক্যাপাসিটর আছে, এটার ইফেক্টটা একটু দেখি। এটার ক্ষেত্রেও সেম, আমরা যদি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করি এটার অ্যাক্রস ইম্পিডেন্সটা কমে যায়। সো কি হলো, এটা কানেক্টিং থাকে। এটা তো অলরেডি বলেছি যে সিবিসিটা কি আমাদের হচ্ছে ইনপুট আর আউটপুটের মধ্যে কানেক্টেড থাকে, বিকজ হচ্ছে এমিটারটা তো কমন। ইনপুট হচ্ছে আমাদের বেস, আউটপুট হচ্ছে কালেক্টর, সো এটা কমন কানেক্টিং সাইড বিটুইন দ্য ইনপুট এন্ড আউটপুট। আচ্ছা, যখন ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করি আমরা ইম্পিডেন্সটা কমে যায়। আচ্ছা, এখন ইম্পিডেন্স যখন কমে যায়, এটার অ্যাক্রসে ইম্পিডেন্স কমে যাওয়া মানে কি, এটার অ্যাক্রসে যদি ইম্পিডেন্স কমে যায় এই জায়গাটাতে তাহলে কি ওটার অ্যাক্রসে কারেন্ট ফ্লো বেড়ে যায় না? কারণ আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আই আর, আচ্ছা ভি ইকুয়ালস টু না, আই ইকুয়ালস টু ভি বাই আর, এটা তো জানি, তাই না? জানি না এটা? ইয়েস ম্যাম। আই ইকুয়ালস টু কি আমাদের ভি বাই আর। সো আমাদের ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করে এটার ইম্পিডেন্সটা কমে যাবে। এটার ইম্পিডেন্স যদি কমে যায় এই আই ওয়ান কারেন্টটা বেড়ে যাবে। আই ওয়ান কারেন্টটা কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আই ওয়ান কারেন্টটা যদি বেড়ে যায়, ফ্রিকোয়েন্সি বাড়ছে, এক্সবিসি কমে যাচ্ছে, আই ওয়ান কারেন্টটা বেড়ে যাচ্ছে। কারণ কি, যা ইকুয়ালস টু ভি বাই আর। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা একটা কারেন্ট সোর্স নিচের দিকে যেটা যাচ্ছে, আর এ পাশ থেকে দুইটা কারেন্ট ভিতরে যাচ্ছে। কেসিএল সবাই জানি না আমরা? কেসিএল কি, দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট, টোটাল কারেন্ট ইদার ফ্লোয়িং ইন অর ফ্লোয়িং আউট ইন আ নোড ইজ কি, ইকুইভ্যালেন্ট টু জিরো, তাই না? তার মানে এখানে যে পরিমাণ কারেন্ট বাইরে যাচ্ছে এই পরিমাণ তো কি ভিতরে ঢুকছে। তাহলে কি এখানে আমরা কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি জিএম ভিবিই ইকুয়ালস টু কি, আই ওয়ান প্লাস আই টু। এটা বলা যায় না? তো এটা আমি এখানে লিখেছি যে আমাদের জিএম ভিবিটা কি আই ওয়ান আর আই টু এর যোগফল। তো ফ্রিকোয়েন্সি বাড়লে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের আই ওয়ানটা কি করছে, ইনক্রিজ করছে। এটা ইনক্রিজ করার কারণে আই ওয়ান যদি ইনক্রিজ করে ফেলে তাহলে আই টু কি করবে, ডিক্রিজ করবে, কারণ জিএম ভিবি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। ঠিক আছে, আই ওয়ানটা ইনক্রিজ করছিল, আই টুটা ডিক্রিজ করছিল, কারণ কি আমাদের জিএম ভিবিটা কি কনস্ট্যান্ট। এই যে আমাদের জিএম ভিবিটা কনস্ট্যান্ট এখানে। ইয়েস ম্যাম। ওকে, সো আই টুটা যখন ডিক্রিজ করে, আই টু ডিক্রিজ করা মানে কি, আই টু ডিক্রিজ করা মানে হচ্ছে আমাদের এটার অ্যাক্রসে কারেন্ট কমে যাওয়া, এই দিকটা ডান সাইডটাতে কারেন্ট কমে যাওয়া। আই টু যত কমবে আর আউটপুটের অ্যাক্রসে কারেন্ট তত কমবে, আর আউটপুটের অ্যাক্রসে কারেন্ট যত কমবে আউটপুট ভোল্টেজটা তত কমবে।
এই যে I2 কমে যাওয়া মানে আউটপুট ভোল্টেজটা কমে যাওয়া, অলসো গেইনটা ফল করে। তার মানে ইন সামারি কি হচ্ছে, আমাদের ফ্রিকোয়েন্সি যত ইনক্রিজ করে আমাদের যে বাইপাস ক্যাপাসিটি সিবিসি বা ইন্টারনাল ক্যাপাসিটরটা ছিল এটার অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা তত ফল করে। ইম্পিডেন্স যত কম হবে তত বেশি কারেন্টটা বেড়ে যাবে। এই ইম্পিডেন্সটা যত কম হবে এটার অ্যাক্রসে কারেন্ট তত বেশি হবে। এই কারেন্টটা যত বেশি হবে এই I2টা তত কম হবে, বিকজ এটা তো আমাদের কনস্ট্যান্ট, তাই না? এই কারণে আবার আউটপুট ভোল্টেজটা কমে যায়, আউটপুট ভোল্টেজটা কমে গেলে আমাদের গেইনটাও ডিক্রিজ করবে। হ্যাঁ, তার মানে আমরা যেটা দেখলাম যে আমাদের একটু আগে যেটা বেজ এমিটার জাংশন ছিল আর এখন যেটা দেখলাম বেস কালেক্টর, দুইটার অ্যাক্রসে যে ক্যাপাসিটরটা ইন্টারনাল ক্যাপাসিটর, এটার কারণে কি হয় আমাদের গেইনটা কমতে থাকে। হ্যাঁ, এটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন তার মানে আমরা কি সবগুলা ক্যাপাসিটর ইফেক্ট পড়লাম। এখন আপনারা একটা কোয়েশ্চেন করতে পারেন যে মিস আমরা ইনপুট লো ফ্রিকোয়েন্সিতে শুধুমাত্র এই যে এই ক্যাপাসিটরগুলো দেখলাম, তখন কিন্তু এদেরকে দেখি নাই। আবার এখনো তো শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সিতে এই দুইটাকে কনসিডার করলাম, বাকি তিনটা দেখবো না? দেখবো না, কারণ কি, এটা তো শুরুতেই বলে আসছি যে এরা শর্ট হয়ে যায়। তো যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে যে হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের এক্সটার্নাল ক্যাপাসিটরগুলোর ইফেক্ট কি থাকে, অ্যান্সার হচ্ছে কোনো ইফেক্ট থাকে না। ঠিক আছে, এই যে আমরা যে ক্যাপাসিটর ইফেক্টগুলো পড়ছি, ইফেক্ট অফ এই যে এগুলা ইন্টারনাল ক্যাপাসিটরগুলা, ইফেক্ট অফ সিবি বা ইফেক্ট অফ সিবিসি যেটাই বলেন, সিমিলারলি যদি কেউ জিজ্ঞেস করে যে হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের ইন্টারনাল ক্যাপাসিটেন্স তো দেখলাম, এক্সটার্নাল ক্যাপাসিটেন্সের কি ইফেক্ট থাকে, অ্যান্সার হচ্ছে কোনো ইফেক্ট থাকে না, বিকজ ওরা কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। ঠিক আছে, সিমিলারলি যদি আমাদেরকে লো ফ্রিকোয়েন্সিতে জিজ্ঞেস করা হয় যে আমরা তো বাকি তিনটা ক্যাপাসিটর দেখলাম, বাকি তিনটা ক্যাপাসিটর ইফেক্ট দেখলাম, ইন্টারনাল ক্যাপাসিটেন্সগুলোর কি হয়, কোনো ইফেক্ট থাকে? অ্যান্সার ইজ কোনো ইফেক্ট থাকে না, কারণ ওরা তখন ওপেন থাকে, ওইটা দিয়ে কোনো কিছু বাইপাস হইতে পারে না। ঠিক আছে, ওকে, সো আমরা এই পর্যন্ত দেখলাম। আচ্ছা, এখন একটা স্পেশাল কেস বলি। স্পেশাল কেস কি, আমরা তো দেখলাম যে আমরা যত বেশি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করি আমাদের গেইনটা কমতে থাকে, কারণ এগুলা কি হতে থাকে, এটার অ্যাক্রস ইম্পিডেন্স কমতে থাকে। এখন যদি আমরা ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি ইনক্রিজ করি, ইনফাইনাইট, হ্যাঁ, আচ্ছা একটা সার্কিট একটু পাশাপাশি থাকলে ভালো হয়। আচ্ছা, এখন একটা স্পেশাল কেস যে আমাদের যে কি আমাদের যদি ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি ইনক্রিজ করে ফেলি, মোটামুটি ইনফাইনাইট রেঞ্জে যদি থাকে, তখন ইম্পিডেন্সটা কি হয়, ইম্পিডেন্সটা এটা অনেক বেশি ইনফাইনাইট, তাহলে কি এটা জিরো হয়ে যাবে, বিকজ 1/ইনফিনিটি কি জিরো, এটা আমরা সবাই জানি। Yes, ma'am. 1/ইনফিনিটি ইজ জিরো। সো আমরা যখন অনেক বেশি ফ্রিকোয়েন্সি নেই ইনফাইনাইট, এটার অ্যাক্রস ইম্পিডেন্সটা জিরো। ইম্পিডেন্স জিরো মানে কি শর্ট। হ্যাঁ, তাহলে ইম্পিডেন্স অফ সি ইন্টারনাল কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এটা শর্ট সার্কিট হয়ে যাবে এবং এটা দেখতে এরকম লাগবে। তো এটা দেখতে কি হয়েছে, এরকম শর্ট হয়ে যায়। এই যে শর্ট হয়ে যাচ্ছে, তখন ট্রানজিস্টর দিয়ে লিটারেলি কোনো কারেন্ট ফ্লো করে না এবং আমাদের গেইনটা এক্স্যাক্টলি জিরো হয়ে যায়। তার মানে কি, এই যে এই পয়েন্টের কথা বলছি যে আমাদের ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হয়ে যায় তখন আমাদের কি হয়ে যায়, গেইনটা একদম জিরো হয়ে যায়। তো বেসিক্যালি ইন্ডিকেটস দিস পয়েন্ট যেখানে জিরো গেইন থাকে। আচ্ছা, আর এখানে হচ্ছে এটাই জিরো হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ। হ্যাঁ, যে ইনিশিয়ালি আমাদের কি ফ্রিকোয়েন্সিটা যখন জিরো থাকে তখন একদম ওপেন থাকে, কোনো গেইনই থাকে না, কারণ ইনপুটটা তো আউটপুটে যাইতে পারে না, একদম ওপেনই আছে। এটা বোঝা গেল, জিরো ফ্রিকোয়েন্সিতে গেইন জিরো, আবার ইনফাইনাইট ফ্রিকোয়েন্সিতেও কি গেইনটা জিরো। এখানে আমি ইনফাইনাইট ফ্রিকোয়েন্সিটা দেখাইছি, জিরো ফ্রিকোয়েন্সিতে কি হয় এটা আমি দেখাইনি, এটা আপনারা একটু নিজেরা দেখে আমাকে বলবেন। কোশ্চেনটা লিখে দিই, এটা আপনারা নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে, আচ্ছা।
ম্যাম ফ্রিকোয়েন্সি 0 হলে তো হুম হুম। ইনফিনিট হয়ে যাবে না হ্যাঁ, ইম্পিডেন্স? ইম্পিডেন্স ইনফাইনাইট হয়ে যাবে। কার অ্যাক্রসে ইনফাইনাইট হবে বলেন তো? ম্যাম এক্রোসে হ্যাঁ ঠিক যাচ্ছেন তো, ঠিকঠাকই বলতে পারছেন। বলেন, যখন আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা সি ইন এর অ্যাক্রস ম্যাম। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা যখন ইনফাইনাইট হয়ে যায় তখন কি হয়ে যায় বেসিক্যালি এটা? তাহলে তো আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত যাওয়া লাগবে না, আপনারা তো এখনই পারলেন। আচ্ছা, তাহলে কি হয়ে যায়, এই যে ইনপুটটা ওপেন হয়ে যায়। এখন ইনপুট ওপেন মানে কি, আমাদের সিগন্যাল কি পাস করবে? না ম্যাম পাস করবে না, আমরা গেইন 0। গেইন জিরো, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি এটাই হবে। আচ্ছা, আরেকটা সিচুয়েশন কি যে, আচ্ছা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে হচ্ছে আমাদের বাইপাস ক্যাপাসিটর ইফেক্টটা মোর প্রমিনেন্ট কম্পেয়ার টু দ্য বেস ইনপুট আর আউটপুট কাপলিং ক্যাপাসিটর। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বিসি যেটা আছে, বিসিটা কি ইনপুট আউটপুটের মধ্যে কানেকশন, তো এটার ইফেক্টটা এই জন্য বেশি মোর প্রমিনেন্ট কম্পেয়ার টু দ্য বি। এখানে লেখা আছে যে সিবিসিটা কি ইনপুট আউটপুটকে কানেক্ট করে এই কারণে। এখন কমন বেস কনফিগারেশনে যেটা হয়, কমন বেজে সিবিসিটা কিন্তু আর ইনপুট আউটপুটের মধ্যে কানেক্টিং নাই, কারণ কমন বেজে ইনপুট কি আমাদের, কমন বেস কনফিগারেশন ইনপুট সাইড কোনটা? বেসটা তো কমন, তাই না? আউটপুট অলওয়েজ কালেক্টর থেকে নেই, তাহলে ইনপুট কি হবে? এমিটার। এমিটার, রাইট। সো তার মানে আমাদের ইনপুট আউটপুটের মধ্যে কানেক্টিং হচ্ছে এমিটার আর কালেক্টর। সো বিসিটা কি নো মোর রিমেইনস দ্য ক্যাপাসিটর বিটুইন দ্য ইনপুট আউটপুট। এই কারণে কি হয়, এটার খুব একটা ইফেক্ট থাকে না। আর কমন কালেক্টর যেটা, কমন কালেক্টরে তো আউটপুট কালেক্টর নাই, আউটপুট হচ্ছে তখন আমাদের এমিটার, বেস হচ্ছে আমাদের ইনপুট। সো কালেক্টরের কোনো কাজ নেই, বিসির কোনো কাজ নেই। সো এই কারণে আমাদের কি হয়, এটার ক্ষেত্রেও খুব একটা ইফেক্ট থাকে না প্রমিনেন্ট। আচ্ছা, এখন গেইনটা একটু দেখি যে বিটুইন কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেস, এগুলোর মধ্যে কি হয়, কমন এমিটার কনফিগারেশনে আমাদের গেইনটা একটু বেশি থাকে, কিন্তু হচ্ছে রোল অফ রেটটা শার্প থাকে। আর এটার ক্ষেত্রে আবার গেইনটা কম থাকে, রোল অফ রেটটা লেস শার্প থাকে। তাহলে এই ফিগার থেকে আমরা তিনটা কনক্লুশন দেখবো। একটা হচ্ছে যে এটা কি আমাদের কমন এমিটার কনফিগারেশন, কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে কমন কালেক্টর বা কমন বেজের কনফিগারেশন, এটার ক্ষেত্রে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে কমন এমিটার কনফিগারেশনে যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ওটার ভ্যালু কি বেশি কম্পেয়ার টু এটা, কারণ এটা কি এদিক দিয়ে ইনক্রিজ করছে, এটা যদি 1 2 3 হয় এরকম আর কি। তো কমন এমিটারের ক্ষেত্রে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে, লোয়ার কাট অফটা বেশি থাকে, কিন্তু কমন বেস বা কমন কালেক্টরে লোয়ার কাট অফটা কম থাকে। এটা মিন করছে, হ্যাঁ, যে কমন এমিটারে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বেশি। কিন্তু হায়ারের ক্ষেত্রে কি হয়, হায়ারের ক্ষেত্রে এটা হচ্ছে কমন এমিটারের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে কমন কালেক্টর বা বেজের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এখানে আবার কি কমন এমিটারের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা কম, বাট কমন বেজেরটাতে বেশি। তো সব মিলায় একটা জিনিস আমরা দেখি যে এই যে এটা কি কমন এমিটার যে কনফিগারেশনের ব্যান্ডউইথটা, এটা কি কম থাকে, আর কমন কালেক্টর বা বেজের যে ব্যান্ডউইথটা এটা বেশি থাকে, ঠিক আছে? এটা কি বুঝলাম সবাই? ম্যাম আরেকবার রিপিট করুন। আচ্ছা, কমন এমিটার কনফিগারেশনে কি হয়, আমাদের রোল অফ রেটটা অনেক বেশি, এই কারণে ফাস্ট রোল অফ করে ফেলে। তার মানে কি এটার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি থাকে কম্পেয়ার টু দ্য কমন বেস কনফিগারেশনের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই পয়েন্টটা দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি বুঝায়, কিন্তু এটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য কমন এমিটার কনফিগারেশন, আর এটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য কমন বেস কনফিগারেশন। কমন এমিটার কনফিগারেশনে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে, আর কমন বেজে কম থাকে। এটা সুবিধা হইতো কি, আমি যদি একটা একটা করে গ্রাফ আঁকতাম, এঁকে বুঝাইতাম, পুরো ছবিটা আছে আপনাদের, আমি বুঝতেছি এটা দেখতে অনেক কমপ্লেক্স লাগে। এটা খুবই সিম্পল। আপাতত আমরা চিন্তা করি এটা আমাদের একটা কমন এমিটার কনফিগারেশন আছে, যেটার কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন এটা বেশি। এখন আমরা যদি কমন কালেক্টরের একটা আঁকি, এটার ক্ষেত্রে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। তার মানে কি কার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বেশি, কমন এমিটার না কমন বেস কালেক্টরের?
এমিটার ম্যাম। এমিটারের বেশি। ঠিক আছে, এটা তো বুঝলাম, এটা হচ্ছে ওদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন নেক্সট আমরা যদি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা কনসিডার করি, এই যে এটা এখানে লিখেছি যে এমিটারে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বেশি। এখন হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যদি কনসিডার করি, কমন এমিটারে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা, আর কমন কালেক্টর বা বেজের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। তাহলে কে বেশি, কমন বেজ কালেক্টর নাকি এমিটারটা? কমন বেস কালেক্টর। বেশি, তাই না? তার মানে কমন এমিটারের ক্ষেত্রে আমার লোয়ার কাট অফটাও বেশি, আবার হায়ারটাও কম। তাহলে ব্যান্ডউইথ কি অনেক কম না ওর? ইয়েস ম্যাম। সিমিলারলি এই কারণে কি কালেক্টর এমিটারের ব্যান্ডউইথটা অনেক, কমন এমিটারের ব্যান্ডউইথটা অনেক কম, আর কালেক্টরের বেস জাংশন যেটা আছে সেটার ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথটা কি অনেক বেশি। বুঝতে পারলাম সবাই এটা? ইয়েস এটা ম্যাম। বেসিক্যালি যদি কোয়েশ্চেন করা হয় যে ডিফারেন্ট কনফিগারেশনের ফ্রিকোয়েন্সি রেসপন্স, তখন আপনারা এটার কথা চিন্তা করবেন। ফ্রিকোয়েন্সি রেসপন্স at different configuration. ওকে, এই পর্যন্ত আমাদের সবকিছু ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা নতুন একটা টপিকে যাব। টপিকটা হচ্ছে কি, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। আচ্ছা, তার আগে সিঙ্গেল স্টেজটা বলি। সিঙ্গেল স্টেজটা কি ছিল আমাদের? এখানে কি আমরা একবার সিগন্যাল দিচ্ছিলাম, অ্যাম্পলিফাই হয়ে এখানে একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল পাচ্ছিলাম। ধরে নিই যে আমাদের ইনপুট সিগন্যাল যদি এরকম স্মল একটা থাকে, আউটপুটে অনেক অ্যাম্পলিফাইড একটা সিগন্যাল পাচ্ছিলাম, এটাই তো বেসিক্যালি। এখন এই সিগন্যালটা যদি আমরা আরেকটা জায়গায় ইনপুট দিই, তখন কি আরো অ্যাম্পলিফায়ার একটা সিগন্যাল পাবো না? তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা, এই কাজটাই করব আমরা এখন, যে আমাদের এখানে আমরা যদি একটা স্মল সিগন্যাল দিচ্ছিলাম, আউটপুটে একটা বড় সিগন্যাল পাচ্ছিলাম, যদিও ইনভার্টেড পাই, হ্যাঁ, আপাতত এটা ইগনোর করি যে কমন এমিটারে যে 180 ডিগ্রি ফেজ শিফট থাকে, ধরে নিই যে আমাদের শিফট নাই। আচ্ছা, তো এখানে এরকম একটা সিগন্যাল পাচ্ছিলাম, এই সিগন্যালটা যদি আমরা আরেকটাতে ইনপুট দিই, তখন কি পাবো? আরো বড় সিগন্যাল পাবো না? তাই তো? ইয়েস ম্যাম। কারণ এটা একবার অ্যাম্পলিফাই হচ্ছে, এটাকে ফার্দার অ্যাম্পলিফাই করলে তো বড় হবেই, স্বাভাবিক। ম্যাম এই যে তাহলে কি সেকেন্ডটা থেকে যে আমাদের অ্যাম্পলিফায়ার আউটপুটটা পাচ্ছে ওটা কি আবার সোজা হয়ে যাচ্ছে? হ্যাঁ, আবার সোজা হয়ে যাবে। তাহলে যেহেতু বুঝতে পারছেন, এটা একটু উল্টাই আঁকি, রিমিন্স কারেক্ট, এরকম উল্টা হয়ে যায়। তো এটা কি আবার সোজা হয়ে যায়। হুম, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আমরা যখন মাল্টিস্টেজ অ্যাম্পলিফায়ার ইউজ করি, তখন সাধারণত এই যে ইভেন নাম্বার অফ স্টেজ রাখি আমরা। তাহলে কি হয়, ওই যে আমাদের যে ইনভার্টিং যে একটা সার্কিট ইউজ করা লাগতো আগের ক্ষেত্রে, ওই ইনভার্টিং সার্কিটটা ইউজ করা লাগে না। নিজেই তো দুইবার উল্টাইলে তো একদম সোজাই হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হলো, ভি আউটপুট ওয়ানটা কি হবে আমার? এটা কি ইনপুট ওয়ান, এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়ান, ইনপুট টু, আউটপুট টু। হ্যাঁ, তাহলে এরকম ভাবে যদি আমরা অনেকগুলা স্টেজ করি, এন তম স্টেজ, তাহলে ওটাকে আমরা বলি এন স্টেজ অ্যাম্পলিফায়ার, এবং আউটপুট স্টেজটা হবে এন স্টেজে গিয়ে। আচ্ছা, এখন আমরা একটু গেইনটা চিন্তা করি, গেইনটা কিরকম হবে। আচ্ছা, এখন দেখেন, আমাদের ধরে নিলাম যে হচ্ছে আমাদের গেইন, যে একটা ট্রানজিস্টর থাকে না, এই ট্রানজিস্টরের গেইন হচ্ছে 100, হ্যাঁ, বা 100। তো যখন আমাদের, তাহলে কি ভি আউটপুটটা কত হবে? 100 টাইমস অফ ভি ইনপুট ওয়ান। এই যে এখানকার ভি আউটপুটটা যেটা আছে না, এই যে এখানকার যে ভি আউটপুট, এটা কি হবে? ইনপুট যেটা, তার 100 টাইমস, তাই তো? বা অ্যাম্পলিফাই হচ্ছে, মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। ইয়েস ম্যাম। ওকে, সো আমাদের, এবং ভি আউটপুট টুটা আবার কি হবে? ভি আউটপুট টু হবে 100 টাইমস অফ ভি ইনপুট টু, তাই না? ভি আউটপুট টু কি হবে? 100 টাইমস অফ ভি ইনপুট টু, তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন 100 ভি ইনপুট টুটা আবার কি? ভি ইনপুট টুটাই তো অ্যাকচুয়ালি আমার এই যে ভি আউটপুট ওয়ান, টু আর ওয়ান তো সেম, তাই না? তো ভি আউটপুট ইনপুট, আউটপুট টুটা কি? ভি ইনপুট, ভি ইনপুট টু হচ্ছে ভি আউটপুট ওয়ান। আচ্ছা, ভি আউটপুট ওয়ান সমান আবার কি? ভি আউটপুট ওয়ান কিন্তু 100 টাইমস অফ ভি ইনপুট ওয়ান, তো 100 টাইমস অফ ভি ইনপুট ওয়ান, তাহলে কি হলো, যদি মাল্টিপ্লাই করে ফেলি, এটা 100 স্কোয়ার ইন্টু ভি ইনপুট ওয়ান, তার মানে ভি আউটপুটটা কি? ভি আউটপুট হচ্ছে আমাদের 100 স্কোয়ার টাইমস অফ ভি ইনপুট ওয়ান। হ্যাঁ, ঠিক আছে এটা?
জি ম্যাম। Yes, ma'am. ওকে, তার মানে যখন আমরা দুইটা স্টেজ কনসিডার করি তখন কি হয়ে যায়, 100^2 হয়ে যায়। তো যদি আমি n, এখানে তো দুইটা স্টেজ ছিল তাই না, তো আমরা যদি n সংখ্যক স্টেজ ইউজ করি তাহলে কি হবে, n সংখ্যকের ক্ষেত্রে গেইনটা জাস্ট আউটপুট কি হয়ে যাবে, 100 টাইমস অফ n, 100^n অফ v ইনপুট 1। ঠিক আছে, তার মানে ইন জেনারেল যদি লিখতে চাই তাহলে আফটার n তম স্টেজ দ্য গেইন বিকামস ab^n। হ্যাঁ, গেইন যেটাই হোক না কেন, এখানে তো আমরা 100 ধরে নিয়েছি, তো যে কোনো কিছুই হতে পারে, এবি হতে পারে, সো ab^n v ইনপুট 1, এটা হচ্ছে কি ইন জেনারেল স্টেটমেন্ট, যেখানে এবিটা কি আমাদের গেইন অফ ইচ ট্রানজিস্টর, হ্যাঁ, ইচ স্টেজ ট্রানজিস্টর। এবং যত বেশি নাম্বার অফ স্টেজ থাকবে আমরা দেখতে পাচ্ছি যে তত বেশি গেইনটা ইনক্রিজ হবে, তাই না? এই কারণে মাল্টি স্টেজের একটা সুবিধা, কয়েকটা সুবিধা কি, যে আমাদের গেইনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আমরা ইনপুট ইম্পিডেন্সটা অলওয়েজ কম চাই আর আউটপুট ইম্পিডেন্সটা অনেক বেশি চাই। তো অনেকগুলো যখন আমরা স্টেজ ইউজ করব তখন কি হয়, ইনপুট ইম্পিডেন্সটা অনেক বেশি কমে যায় আর আউটপুট ইম্পিডেন্সটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, এইটা একটা সুবিধা। আর এটা একটা স্পেশাল কেস, হ্যাঁ, এটা এটা মনে রাখার দরকার নেই, ক্যাসকেড অ্যাম্পলিফায়ারে শুধুমাত্র হাই ব্যান্ডউইথ পাই, কিন্তু এই যখন মাল্টি স্টেজটা ইউজ করি ব্যান্ডউইথ অনেক কমে যায়, এটা একটু পরে দেখবো, এটা একটু পরে এসে বলছি। তার আগে এই ফিগারটা আমরা একটু দেখি। ধরে নিলাম এটা আমাদের একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার, হ্যাঁ, এই কার্ভটা নিচেরটা। তো যখন আমরা আরেকটা স্টেজ অ্যাড করি তখন কি হয়, আমাদের গেইনটা বেড়ে যায়, এটা তো আমরা দেখলাম তাই না? ফার্স্টে সিঙ্গেল ওয়ানে যদি 100 থাকে, পরবর্তীতে বের হয়ে কি 100 স্কোয়ার হয়ে যায়। এরকম আস্তে আস্তে যত স্টেজ অ্যাড করবো আমাদের গেইনটা বাড়বে। ঠিক আছে, হ্যালো, Yes, ma'am. ওকে। Yes, ma'am. যত আমরা স্টেজ অ্যাড করব তত বেশি কি গেইনটা বেড়ে যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম কি, আমাদের ব্যান্ডউইথটা কমে যায়। ব্যান্ডউইথটা কেন কমে যায় এটা একটু বলি। ব্যান্ডউইথ কেন কমে যায়, ধরে নিলাম যে আমাদের এই যে স্টেজটা ছিল, এই স্টেজের ব্যান্ডউইথ ছিল হচ্ছে 1 থেকে 5 হার্টজ, হ্যাঁ, কিলো হার্টজ সাপোজ, 1 থেকে 5। আচ্ছা, এইটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ধরে ব্যান্ডউইথ ধরে নিলাম হচ্ছে 2 থেকে 7। তাহলে আচ্ছা, ব্যান্ডউইথ বলতে আমরা কি বুঝি এটা একটু বলি তো। ব্যান্ডউইথ কি বুঝি আমরা, কেউ কি বলতে পারবেন একটু? ম্যাম, লো আর হাই ফ্রিকোয়েন্সির মাঝখানে যে মাঝখানে গ্যাপটা, রাইট। তার মানে আমরা যেই ফ্রিকোয়েন্সিটা যতটুকু হচ্ছে ওর ব্যান্ডউইথ থাকে, ঠিক ততটুকু সিগন্যালের ফ্রিকোয়েন্সিও পাস করতে পারে। যেমন এটা 1 থেকে 5 বললাম না, তার মানে যদি আমি এখানে ইনপুটে একটা 4 কিলো হার্টজ দেই ও অ্যাম্পলিফাই করতে পারবে, কিন্তু ওকে যদি আমি 10 কিলো হার্টজ দেই, 10 কিলো হার্টজ মানে কি, এটা তো ওর 5 তাই না, 10 কিলো হার্টজ এরকম একটা রেঞ্জে থাকবে, ওর কোনো গেইন থাকবে না, ওখানে গেইনটা অনেক লো থাকবে, ইভেন জিরো থাকতে পারে। বুঝা গেল? মানে ম্যাম 1 to 5 এর বাইরে বা মানে বাইরে থাকলে ওটা কিছু থাকবে না আর কি, গেইন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে এখানে যদি ব্যান্ডউইথ মানে কি, তার মানে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1, এটা 5, তা এই কারণেই তো ব্যান্ডউইথ হচ্ছে কত, 1 to টোটাল হচ্ছে 4 4। কিলোহার্টজ তাই না? তো এখন আমি যদি 5 এর বেশি দেই, 5 এর বেশি দিলে কি এই রেঞ্জে, এই রেঞ্জে কোনো গেইন আছে ওর? ওর তো গেইন এইটুকু। আচ্ছা। যেমন এখানেই গেইনটা ওর জিরো হয়ে যাচ্ছে, এখানে তো কোনো গেইন নাই, না। জিরো তাই না? তো এটাই বোঝায় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ যত থেকে যত রেঞ্জ, শুধুমাত্র ওই ফ্রিকোয়েন্সি গুলাকে সে অ্যাম্পলিফাই করতে পারে বা ওই ফ্রিকোয়েন্সিতে সে গেইন দেখায় একটা, এর বাইরের রেঞ্জে কোনো গেইন থাকে না, গেইনটা জিরো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তার মানে 1 এর থেকে কম হলে সেম, এই যে আমাদের ওয়ানটা কি কাট অফ ফ্রিকোয়েন্সি, এর থেকে কম হলে কি গেইনটা অনেক লো থাকবে, এরকম হতে পারে। তো এই জায়গাতে কোনো গেইন নাই, জিরো হইতে পারে, খুবই নেগলিজিবল হইতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে কি হলো আমাদের, ধরে নিলাম যে ফার্স্ট স্টেজের ক্ষেত্রে 1 থেকে 5, তার মানে কি ও শুধুমাত্র 1 থেকে 5 কিলো হার্টজের ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাম্পলিফাই করতে পারবে। সিঙ্গেল স্টেজের ব্যান্ডউইথ ধরে নেই 2 থেকে 7। এখন এখানে যদি আমি 7 ইনপুট দেই, ফার্স্ট স্টেজ কি অ্যাম্পলিফাই করতে পারবে? নো ম্যাম। পারবে না, বিকজ ওর রেঞ্জ তো 5 পর্যন্ত তাই না? তো যেহেতু পারছে না, তাহলে যতই ওর ব্যান্ডউইথ 7 হোক না কেন, ওর ব্যান্ডউইথ কিন্তু থাকতে হবে। তার মানে অ্যাকচুয়াল দুইটা স্টেজ মিলায় ব্যান্ডউইথ কত পাবো, দুইটার কমনটা। কারণ যদিও ওর ব্যান্ডউইথ 7, এখানে 7 দিলে তো পারছে না তাই না? আবার সিমিলারলি যদি চিন্তা করি যে হচ্ছে আমাদের এখানে আমি 2 কিলো হার্টজ দিলাম বা 1 কিলো হার্টজ দিলাম, 1 কিলো হার্টজ কেও অ্যাম্পলিফাই করতে পারবে, হ্যাঁ,
এখন 1 কিলোহার্টজ যেখানে আসলে কি অ্যাম্পলিফাই হবে? হবে না তো, কারণ এখানে আমাদের রেঞ্জটা শুরুই 2 থেকে। বোঝা গেল? তার মানে 1 দিলেও পারবে না, দুইটা স্টেজ মিলায় 1 দিলে শুধুমাত্র এই স্টেজটা পারবে, এখানে গিয়ে পারবে না। ঠিক আছে? আর 7 দিলে কি হবে? এখানেই তো পারবে না, এখানে কিভাবে পারবে? তো সব মিলায় আর কি, যে হচ্ছে আমাদের যেটা কমন, যেমন 1 5 2 7, এটার মধ্যে কমন কি 2 থেকে 5, তাহলে ব্যান্ডউইথটা শো করবে হচ্ছে 2 থেকে 5 কিলোহার্টজ। বুঝা গেল এটা? মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ব্যান্ডউইথটা হবে কি সবগুলার কমন যে ব্যান্ডউইথটা। ঠিক আছে? যেমন হচ্ছে আরেকটা, কমন ব্যান্ডউইথ বলতেন? এটা এই ছবিটা দেখি তাহলে বোঝা যাবে। ধরি আমরা হচ্ছে এটা আমাদের একটা সার্কিট স্টেজ 2, N1টা হচ্ছে স্টেজ 1, হ্যাঁ? তো স্টেজ 1 এর ব্যান্ডউইথ হচ্ছে এইটুকু, স্টেজ 2 এর ব্যান্ডউইথ হচ্ছে এইটুকু। তার মানে শুধুমাত্র এইটুকু জায়গার ব্যান্ডউইথ কি দুইটা স্টেজ মিলে অ্যাম্পলিফাই করতে পারে না? ইয়েস ম্যাম। এই জায়গাটা যদি নেই তাহলে কিন্তু স্টেজ 2 পারবে না, আবার এই জায়গাটা নিলে স্টেজ 1 পারবে না। শুধুমাত্র এই কমন জায়গাটা কি পারবে? দুইজনই অ্যাম্পলিফাই করতে পারবে। এই কারণে ওভারঅল দেখা যায় মাল্টি স্টেজের ক্ষেত্রে ব্যান্ডউইথটা কমে যায়। বুঝা গেল? ইয়েস আচ্ছা, এটা ম্যাম। কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেক ইজি কনসেপ্ট, হ্যাঁ? তার মানে আমরা ম্যাথমেটিক্যালি একটু আগে দেখলাম যে হচ্ছে আমাদের যদি মাল্টি স্টেজ ইউজ করি গেইনটা অনেক ইনক্রিজ করে। 2 স্টেজ করাতে 100 স্কোয়ার হয়ে গিয়েছে, আরো এনতম স্টেজ ইউজ করলে তো অনেক বেশি ইনক্রিজ করে, গেইনটা অনেক বেশি ইনক্রিজ করে, কিন্তু ব্যান্ডউইথটা কমে যায়। ব্যান্ডউইথ কিভাবে কমে যায় এটা আমরা দেখলাম, তাই না? যে দুইটা স্টেজ যদি পাশাপাশি আঁকি আঁকি তাহলে দুইটার কমন ব্যান্ডউইথটাই শুধুমাত্র আমরা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথ আকারে পাবো। ঠিক আছে? এই এই যেগুলো কথা বললাম এগুলো এখানে ডিটেইলসে লেখা। সো আমাদের মোটামুটি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস আমরা এইটুকুই রাখবো, হ্যাঁ? আমার তো ইচ্ছা ছিল ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের উপর একটা কুইজ নিয়ে ফেলবো আপনাদের এই 3টা লেকচারের উপর। এখন তো অফলাইনে ক্লাস, আপনারা কি অনলাইনে ক্লাস, আপনারা কি অনলাইনে কুইজ দেন নাকি অফলাইনে নিলে ভালো হয়? ম্যাম অনলাইনেও দেই ম্যাম। অনলাইনে, কিন্তু অনলাইনে তো এখন তো আরো চ্যাট জিপিটির যুগ, এখন তো কোনোভাবে মনিটর করা পসিবল না। আচ্ছা থাক, সমস্যা নেই। আমরা আপাতত আর তো কয়েকটা ক্লাস, 16 তারিখ পর্যন্ত ক্লাস নেই, তারপরে হয়তোবা পরপর 2টা কুইজ নেওয়া হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, লেকচার 3টা আমি আজকে আপলোড করে দিব, নেক্সট ক্লাস থেকে আমরা অপ অ্যাম্প শুরু করব। তো এই পর্যন্ত মোটামুটি আপনাদের একটা কুইজ হবে, হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস থেকে। ম্যাম লাস্টের পার্টটা কি ওয়েভ সুপারপজিশনের মতো? এক্স্যাক্টলি। সুপারপজিশন, সুপারপজিশন বলতে সুপারপজিশনটা না, বিকজ না, সুপারপজিশন বলা যাবে না, কারণ কি সুপারপজিশনে তো আপনার অ্যাড হয়, বলা যায় অবশ্য। আচ্ছা, আমার মনে হয় সুপারপজিশনে কমপ্লেক্স ওটা ওইটার সাথে রিলেট করার দরকার নেই, কারণ ডিরেক্টলি রিলেটেড হয় না। কারণ সুপারপজিশনে হয় কি আমাদের ওখানে ফেজের ব্যাপার থাকে, ইন ফেজ আউট অফ ফেজ থাকলে আবার ওই যে স্ট্যান্ডিং ওয়েভ পাই, দরকার নেই এত কমপ্লেক্স চিন্তা করার। জাস্ট আপনারা মনে রাখবেন যে কমন যে ব্যান্ডউইথ, এটাতে আমরা শুধুমাত্র সিগন্যালটা পাবো। এটা অনেকটা কিরকম, ধরেন হচ্ছে দুইটা ফ্রেন্ড, 3টা ফ্রেন্ড, হ্যাঁ, 3জনের মধ্যে একজন কমন ফ্রেন্ড। ও কি 2জনের সাথে ফ্রেন্ড, তার মানে কি ও সবার ইনফরমেশন পাস পাস করতে পারবে বা জানবে। এটা অনেকটা এরকম যে 2টা স্টেজের মধ্যে যেটা কমন সেটাই শুধুমাত্র সবগুলো ফ্রিকোয়েন্সি পাস করতে পারে, সো এটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যান্ডউইথ। বুঝা গেল? জি মিস। আচ্ছা, এই ক্লাসটা অফলাইনে নিলে খুব ভালোভাবে বোঝানো যেত, হ্যাঁ, অনলাইনে খুব আনকমফোর্টেবল লাগে, মানে বোঝানো ইজি না। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস বলি, সামারি বলি, তাহলে হয়তো আপনাদের একটু ভিজুয়ালাইজ করতে ইজি হবে। যে আমরা যখন মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার নেই তখন কি হয়, এই পুরাটা একটা বক্সের মতো চিন্তা করতে পারি। কিচ্ছু জানি না আমরা, শুধুমাত্র একটা ইনপুট দিব আর একটা হচ্ছে আউটপুট পাবো। প্রতিটা স্টেজে একবার করে অ্যাম্পলিফাই হবে, 5 গুণ হইলো, 25 গুণ হইলো, 125 গুণ, 625 টাইমস, এরকম গুণ হবে, আমরা ভিতরে কিচ্ছু জানি না। তো এখন কি হয়, ইনপুট একটা ফ্রিকোয়েন্সি দিলে আউটপুট একটা ফ্রিকোয়েন্সি পাই। তো যখন আমাদের এটার কাট অফ থাকে 1 থেকে 5 হার্টজ, ও কিন্তু ওকে বাদে সবাইকে ব্লক করে দিবে, তাই না? বাকিগুলো তো পাস করতে পারবে না ও। পরেরটাতে যখন আবার ফ্রিকোয়েন্সি 2 থেকে 7 থাকে তখন কিন্তু কি ওই 1 থেকে 5 ছিল না, ও তো 1 কে পারবে না, ও 2 থেকে 7 পারবে। কিন্তু 7-এর মধ্যে কি 5 পর্যন্ত তো অলরেডি আসছে, তার মানে 2 থেকে 5 হয়ে গেল এখানে। কিন্তু বোঝা যাচ্ছে এটা? বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম।
এইভাবে সবগুলোতে ব্লক করে করে আলটিমেটলি যেটা কমন শুধুমাত্র ওইটাই আমরা আউটপুটে পাবো। হ্যাঁ, তো এই কারণে আমাদের ব্যান্ডউইথটা অনেক কমে যায়। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট লাগে আমার কাছে, যে সবগুলোর মধ্যে জাস্ট কমনটাই আউটপুটে যায় আর কি। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি। নেক্সট ক্লাসে আমরা অপ অ্যাম্পটা পড়বো। এখন যেটা কথা সেটা হচ্ছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে না পুরো স্ক্রিন। সোফার জি 20 মিস। জনের নাম এখানে আছে, ক্লাসে কয়জন ম্যাম, আছে? ম্যাম আমার নামটা আমার অ্যাড করা হয় না, আমি এটা খেয়াল করিনি ম্যাম, আমি অ্যাড করে হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। আর এটা একটু ফাস্ট করে ফেলেন, কারণ কি আমি এখানে তো অ্যাটেন্ডেন্স নিব, আমি হচ্ছে এটা এডিট করার অপশনটা অফ করে দিব আজকে থেকে, ঠিক আছে? কয়জন আছি আমরা এখন? 24। আচ্ছা, সব কার কার নাম না একটু বলেন তো, তাহলে আমি লিখে ফেলি, বা আপনারাই লিখে ফেলেন একটু। ম্যাম তৌসিফ আহমেদ ম্যাম আমি। তৌসিফ আহমেদ, ও দিয়ে না এ দিয়ে? এই দিয়ে ম্যাম, TAUSIF। তৌসিফ আহমেদ, স্পেলিং ঠিক আছে কিনা একটু চেক করে নিন। আচ্ছা, ম্যাম আমি বাকিটা দিয়ে দিচ্ছি ম্যাম। ওকে ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসে তো আপনি ছিলেন না, ছিলেন? ম্যাম আমি লাস্ট ক্লাসে ছিলাম, ইয়েস ম্যাম। তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। আমি কিন্তু যেটা বললাম যে আমি 21 কাউন্ট করবো লাস্টে।